অনেক ঠান্ডা পড়েছে। তাহলে তুমি কি আজকেও আমাদের কম্বল বার করবে না? তুমি কি ভাবছো, বৌদি আসলে বার করবে? কি আর বলবো বল, দেখতেই তো পাচ্ছিস তোর দাদা বিয়ে করে নিয়ে চলে আসবে। এখন তোর দাদা যদি বিয়ে করে নিয়ে আসে তাহলে তোর বৌদির জন্য আমাকে তো কম্বলটা রাখতে হবে। এখন কম্বল কেনার মতো অত টাকা আমাদের কাছে নেই। মা, সে তো সবকিছুই বুঝতে পারছি, কিন্তু বৌদি তো আমাদের পরিস্থিতির কথা সবই জানে। তাহলে বৌদিকে বলো না নিজের বাড়ি থেকে একটা কম্বল নিয়ে আসতে। কবিতা, তুই এইরকম কথা বলছিস? দেখ, আমি তোর বৌদিকে কোনোভাবেই বলতে পারবো না যে যৌতুকে কম্বল নিয়ে আসতে, কারণ তোর বৌদিও আমাদের মতন সাধারণ পরিবারের মেয়ে। তোর বৌদির বাবা কখনোই নতুন কম্বল কিনে দিতে পারবে না, বিয়েটাই হয়তো ধার দেনা করে দেবে। কিন্তু মা, তাহলে এখানে এসে তো বৌদির অনেক কষ্ট হবে। এত ঠান্ডার মধ্যে বৌদিকে এরকম একটা ছেঁড়া করে কম্বলে রাত কাটাতে হবে। হ্যাঁ, সেটা বললে তো আর কিছু করার নেই। তাই জন্যই তো আমি ওই কম্বলটা বার করতে চাইছি না। তোর বৌদি আসলে তোর বৌদিকে বার করতে বলবো। আচ্ছা ছাড় এখন ওসব কথা। তোর দাদা আর তোর বাবা এক্ষুনি কাজ থেকে চলে আসবে, চল ওদের জন্য খাবার রেডি করি। আসলে অম্বেষা দেবী ঠিক বলছিল। অম্বেষা দেবী তার একমাত্র মেয়ে কবিতা, ছেলে মোহন এবং স্বামী অজয় বাবুকে নিয়ে বসবাস করে। তারা ছিল খুবই দরিদ্র, কারণ অজয় বাবু আর মোহন দিনমজুরের কাজ করে সংসার চালাতো। তাদের সংসারটা যেমন করে হোক চলে যাচ্ছিল। এখন আবার তাদের সংসারে আরো একজন মেম্বার জয়েন্ট হবে, এটা ভেবেই মোহন অনেক চিন্তায় করছিল। অম্বেষা দেবী আর কবিতা যখন কথাবার্তা বলছিল, তাদের কথাবার্তা শেষ হতেই তন্ময় আর মোহন বাড়িতে ফিরে আসে। তারপর তারা খাওয়া দাওয়া করে রাত্রিরে শুয়ে পড়ে, কিন্তু শুয়ে পড়ার পরেও কারোর চোখে ঘুম আসছিল না। কিরে মা কবিতা, তুই এখনো জেগে রয়েছিস কেন? তোকে ঠান্ডা লাগছে? আমি বুঝতে পারছি তোকে ঠান্ডা লাগছে। খোকা, তুইও জেগে রয়েছিস? আচ্ছা কি আর করা যায় বলতো? বৌমা আসলে আরো বেশি ঠান্ডা পড়বে, তখন তাহলে বৌমাকে কিভাবে আমি রাখবো? মা, ওসব নিয়ে এখন চিন্তা ভাবনা করা বেকার, যা হবে দেখা যাবে। বৌদি আসলে হয়তো ঠান্ডা বেড়ে যাবে, কিন্তু আমাদের ঘরে যা কম্বল আছে ওটাতেই বৌদিকে কাজ চালাতে হবে। এছাড়া তো আর কোনো উপায় নেই, আর দাদারও তো এখন কোনো ক্ষমতা নেই কম্বল কেনার মতো। হ্যাঁ সেটাই তো বলছি, তোর দাদার তো এখন আর কোনোভাবেই ক্ষমতা নেই। বিয়েতে সব টাকা শেষ হয়ে যাবে, আবার কম্বল কেনার টাকা কোথায় থেকে আসবে? হয়তো আমাদের খাবার মতো টাকাও বাঁচবে না। যতক্ষণ কাজ করা হবে ততক্ষণই খাওয়া হবে। এইসব কথাবার্তা বলতে বলতে তারা সকলেই ঘুমিয়ে পড়ে, কিন্তু আবারও মাঝরাতে তাদের সকলেরই ঘুম ভেঙে যায়। এইরকম ভাবেই তারা সকাল পর্যন্ত কাটিয়ে দেয়, কারণ ঠান্ডার কারণে তাদের ভালো করে ঘুম হতো না। তাদের বাড়িটাও ছিল চারিদিকে ফাঁকা, ঠান্ডা বাতাস হু হু করে বাড়ির ভিতরে প্রবেশ করে। এইরকম ভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। এমনই একদিন, মা, দাদা বিয়ে করতে গেলে একটা গাড়ি করে যেতে হবে তো, না হলে একটা ঘোড়ার গাড়ি করে দাও। এইরকম ভাবে হেঁটে হেঁটে তো দাদা বিয়ে করতে যেতে পারে না, সকলেই দাদাকে খারাপ ভাববে। কবিতার এই কথা শুনে অম্বেষা দেবী কিছু টাকা জোগাড় করে মোহনকে গাড়িতে করে বিয়ে করতে পাঠায়। তারপর মোহন এক দরিদ্র পরিবারের মেয়ে মোহিনীকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। মোহিনী বাড়িতে আসতেই তার শাশুড়ি মা অম্বেষা দেবী তাকে বরণ করে আসতে বলে। এসো মা, ভিতরে এসো। এতক্ষণ ধরে তোমার জন্যই অপেক্ষা করছি। আমি তো খালি ভাবছিলাম কখন আসবে আমার নতুন বৌমা। মা, তোমাকে আমি বলেছিলাম না বৌদি আসলে আরো বেশি ঠান্ডা পড়বে? দেখো আজ অনেক ঠান্ডা, বৌদিকে তুমি আর বাইরে দাঁড় করিয়ে রেখো না। বৌদি, এবার তুমি ভিতরে চলে এসো, বাইরে থাকলে এবার তুমি বরফে জমে যাবে। বৌমা, তুমি আর মোহন ভিতরে শুয়ে পড়ো, আমি তোমার বাবা আর কবিতা বাইরে শুয়ে পড়বো। ওই উঠানে ওখানে একটা পেপার ঘেরা আছে, ওখানেই আমরা শুয়ে পড়বো। আজ তোমাদের প্রথম দিন, আজকে আমরা বাইরেতেই শুয়ে পড়বো। না না মা, আপনি কেন বাইরে শোবেন? বাইরে অনেক ঠান্ডা, আপনাকে বাইরে ঘুমাতে হবে না। আপনারা সকলে এখানেই ঘুমাবেন আমার সঙ্গে। হাজারো মেয়ের মতো মোহিনী শ্বশুর বাড়িতে অনেক স্বপ্ন নিয়ে এসেছিল, কিন্তু দরিদ্র হবার কারণে কোনো স্বপ্ন সত্যি হলো না। সেদিন রাত্রেবেলা অনেক ঠান্ডা পড়ার কারণে তারা কাঁপতে কাঁপতে সকলে মেঝেতে থলে বিছিয়ে শুয়ে পড়ে। পরের দিন সকালে মোহিনী তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে পড়ে। রাত্রেবেলা প্রচন্ড ঠান্ডার কারণে তার একদমই ঘুম হয়নি। সকালবেলা উঠে সংসারে সমস্ত কিছু কাজ করে ফেলে এবং সকলের জন্য খাবারও বানিয়ে ফেলে। এইরকম ভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। দিনের পর দিন ঠান্ডা আরো বেড়েই চলেছিল। শুধু দিনের বেলা রোদ উঠলে একটু ঠান্ডা কম লাগতো, আর রাত্রেবেলা থেকে বাড়ির ভিতরে থাকা যেন অসম্ভব হয়ে পড়েছিল।
মা, এখন তো বৌদি এসে গেছে, এখন তো তুমি তোমার ছেঁড়া খোড়া কম্বলটাকে বার করতে পারো নাকি এখনো তোমার ঠান্ডা পড়েনি? আরে বাবা, আসলে আমি তো তোর বৌদিরই অপেক্ষা করছিলাম। বৌমা, এদিকে এসো, সকাল থেকে রাত পর্যন্ত তোমার কাজ আর শেষ হয় না বলো। দেখো, ওই যে বস্তার ভিতরে একটা কম্বল রয়েছে, ওটা নিয়ে এসো। অম্বিকা দেবীর কথা মতো মোহিনী বস্তা থেকে ছেঁড়া কম্বল বার করে নিয়ে এসে শাশুড়ি মাকে দেয়। মা, এই কম্বলটা তো ছেঁড়া, এই কম্বলটা গায়ে দিলে কি শীত কাটবে? কত পাতলা হয়ে গেছে, মনে হচ্ছে কত পুরানো একটা কম্বল। আসলে কি বলো তো বৌমা, তুমি তো সবকিছুই বুঝতে পারছো আমাদের পরিস্থিতির ব্যাপারে। এখন মোহনের কাছেও টাকা পয়সা নেই যে আমি ওকে বলবো একটা কম্বল কিনে আনতে। এখন এই ছেঁড়া ফুটো কম্বলেই আমাদেরকে রাত কাটাতে হবে। শাশুড়ি মায়ের মুখের ওপর মোহিনী আর কোনো কথাই বলে না। সেদিন প্রচন্ড ঠান্ডা পড়েছিল। রাত্রেবেলা তারা সকলে কম্বল গায়ে দিয়ে ঘুমাচ্ছিল, কিন্তু কম্বলটা ছিল অনেকই ছোট। এদিকে গেলে ওদিকে কম পড়ে যায়, আবার ওদিকে গেলে এদিকে কম পড়ে যায়। সব থেকে লাস্টে মোহিনী কম্বল না গায়ে দিয়ে কাঁপতে কাঁপতে ঘুমায়। দেখতে দেখতে বিয়ের কয়েকটা মাস কেটে যায়। এমনই একদিন মোহিনী সকলকে খুশির খবর শোনায়। বলছি মা, আপনাকে একটা কথা বলার আছে। কবিতা, তুমিও এদিকে এসো, আর বাবা আপনিও আসুন। আসলে আমাদের বাড়িতে একটা নতুন মেম্বার আসতে চলেছে। কি বৌদি, সত্যি? তার মানে আমাদের বাড়িতে ছোট্ট দুষ্টু মিষ্টি বাচ্চা আসতে চলেছে, তাই তো? মোহিনীর মুখে এই কথা শুনে সকলেই অনেক খুশি হয়। দেখতে দেখতে ঠান্ডা আরো বাড়তে থাকে। এই গর্ভবতী অবস্থাতে মোহিনীকে কম্বল না গায়ে দিয়েই কাঁপতে কাঁপতে ঘুমাতে হয়, যার কারণে রোজ সকালবেলা তার একদমই ঘুম ভাঙতে চাইতো না। কিন্তু তবুও তাকে বাধ্য হয়ে উঠে সংসারের কাজ করতে হতো। এইরকম ভাবেই মোহিনী দিন কেটে যাচ্ছিল। এমনই একদিন মোহিনী তার শাশুড়ি মাকে রাগের সঙ্গে চা দিতে আসে। মা, এই নিন আপনার চা ধরুন। এই বলে মোহিনী সেখান থেকে চলে আসে। মোহিনীর এইরকম ব্যবহার দেখে মোহিনীর শ্বশুর মশাই এইসব নিয়ে মোহিনীর শাশুড়ি মায়ের সঙ্গে আলোচনা করে। তখন অম্বিকা দেবী বলে, দেখো, আমার মনে হয় এই সময় এখন অনেক কিছু হবে। বৌমা এখন গর্ভবতী, আর গর্ভবতী অবস্থায় এইসব কিছু হওয়া তো স্বাভাবিক। কখন মানুষের কি রকম কি ভালো লাগবে এটা তো কেউই বলতে পারে না। মা, তুমি যেটা ভাবছো তেমন একদমই নয়। দেখো, বৌদি এখন গর্ভবতী, কিন্তু তার সত্ত্বেও আমরা এই ছেঁড়া ফোটা কম্বল বৌদিকে ঘুমাতে দিই। বৌদি কম্বল পায় না, কারণ বৌদি সব থেকে লাস্টে শুয়ে থাকে। আর আমিও বৌদিকে দেখেছি, থরথর করে বৌদি কাঁপতে থাকে। এখন এই অবস্থাতে বৌদিকে একটা ভালো গরম কম্বল দেওয়া দরকার। আমরা যদি বৌদির জন্য এতটুকু না করতে পারি, তাহলে আমরা আর কি করতে পারবো? বৌদি সারাদিন এই গর্ভবতী অবস্থাতেও আমাদের জন্য কত কিছু করছে। বৌদি আমাদের সকলকে এই গর্ভবতী অবস্থাতে রান্না বান্না করে খাওয়াচ্ছে, বাড়ির সব কাজ করছে, আর আমরা বৌদির জন্য এতটুকু করতে পারি না? হ্যাঁ কবিতা, তুই একদম ঠিক কথা বলেছিস। আসলে আমি তো এই কথাটা লক্ষ্যই করিনি। যাক, তুই বললি ভালোই হয়েছে। দাঁড়া, আজকে তাহলে মোহনকে বলবো তোর বৌদির জন্য একটা যেখান থেকেও কম্বল নিয়ে এসে দিতে, কারণ তোর বৌদিকার এরকম অবস্থাতে রাখা যাবে না। এই বলে অম্বিকা দেবী কবিতার কথা বুঝতে পারে। তখন কবিতা মায়ের কথা শুনে অনেকে খুশি হয়, এবং কবিতার বাবাও অনেকে খুশি হয়। এই কথা শুনতে পেয়ে মোহিনী তাদের কাছে এসে বলে, মা, বাবা আমাকে ক্ষমা করে দিন। আপনাদের উপর রাগ দেখানো আমার একদমই উচিত হয়নি। আসলে সকালে উঠতে আমার একদমই ইচ্ছে করে না, এত ঠান্ডা, তার উপর আবার আমার সারা রাত ঘুমই হয় না। এই কারণে আমার মেজাজ অনেক খিটখিটে হয়ে যাচ্ছে, আর আমি আপনাদের উপরে ছোট বড় কথা বলে ফেললাম। আমাকে ক্ষমা করে দেবেন। বৌমা, এটা হওয়া স্বাভাবিক, তুমি ওই নিয়ে চিন্তা করো না। আমি আজকেই মোহনকে বলবো যেখান থেকে হোক আমার বৌমাকে একটা গরম কম্বল এনে দিতে। এই বলে অম্বিকা দেবী মোহনের অপেক্ষা করতে থাকে। দেখতে দেখতে বেশ কিছুদিন পর মোহন বাড়িতে আসে। তখন অম্বিকা দেবী মোহনকে সব ঘটনা খুলে বলে। তারপর তার হাতে কিছু টাকা দেয়, আর বাকি কিছু টাকা মালিকের কাছ থেকে ধার নিতে বলে। খোকা, এই দেখ, এতে কিছু টাকা আছে, আর তোর মালিকের কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে আসবি। বলবি আমি কাজ করে সব টাকা মিটিয়ে দেব, কিন্তু এখন আমার কম্বলের খুবই প্রয়োজন, না হলে আমার স্ত্রীকে এত ঠান্ডার মধ্যে আমি রাখতে পারবো না। আজকে রাত্রেবেলা যেমন হোক করে বৌমাকে কম্বল এনে দিবি একটা।
মায়ের কথা মতো মোহিনী কম্বল কিনতে বেরিয়ে পড়ে। মায়ের থেকে নেওয়া কিছু টাকা আর মালিকের থেকে ধার নেওয়া কিছু টাকা নিয়ে মোহন মোহিনীর জন্য একটা গরম কম্বল নিয়ে আসে। তখন সেটা অম্বেষা দেবী তার হাতে তুলে দেয়। সেদিনের পর থেকে তাদের আর কম্বল নিয়ে কোনো অসুবিধা হতো না, আর কাউকে থরথর করে কাঁপতে কাঁপতে ঘুমাতেও হতো না। এইরকম ভাবেই তারা হাসি খুশিতে দিন কাটাতে লাগলো। তনুশ্রী দেবী তার স্বামী তন্ময় বাবু এবং ছেলে অচিন্ত, বৌমা অরুণিমা এবং মেয়ে কৌশানী ও দুই নাতনি মিলি ও লিলিকে নিয়ে ছোট্ট একটি গ্রামে বসবাস করে। তারা ছিল অনেকই দরিদ্র। তনুশ্রী দেবীর একমাত্র ছেলে অচিন্ত দিনমজুরের কাজ করে সংসার চালায়। অনেক কাজ করবার চেষ্টা করে শেষমেশ কিছুদিন আগেই অচিন্ত এক মুদিখানা দোকানে কাজ পেয়েছে। তন্ময় বাবুর বয়স হওয়ার কারণে সে আর কোনো কাজই করতে পারে না, সব সময় বাড়িতেই বসে থাকে। অরুণিমা আর কৌশানী সংসারের কাজ করে। এমনই একদিন, বৌমা, গরুকে কি খাবার দিয়েছো? তোমাকে কখন বলেছি সকালবেলা আমার ওঠার আগেই ওকে খাবার দিয়ে দেবে, কারণ ওরা তো সারা রাত শুকিয়ে থাকে, ওদের তো খিদে পায়। এইরকম ভাবে আবার ঠান্ডাতে পড়ে রয়েছে। মা, আমি তো এই ঠান্ডার কারণে আপনার খোকাকে বললাম গরুগুলোর জন্য কিছু কিনে আনতে। মা, এতগুলো গরুর খরচ তো বেড়ে যাচ্ছে, তুমি বরং দাদাকে বলো কয়েকটা গরু বিক্রি করে দিতে। কয়েকটা গরু বিক্রি করে দিলে আমাদের হাতেও কিছু টাকা চলে আসবে। আর এই শীতকাল পড়ে গেল, বাড়িটা ঠিক করতে হবে। দেখতে দেখতে পুরো কনকনে শীত পড়ে গেছে। এবার যদি আমরা বাড়িটা ঠিক না করি তাহলে কিন্তু এত ঠান্ডার মধ্যে বাড়ির ভিতরে একদমই থাকা যাবে না। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, আমি ওটাই ভাবছিলাম। আমাদের তো 4টে গরু, যদি 3টে বিক্রি করে দেওয়া হয় তাহলে ভালোই টাকা চলে আসবে। আর একটা গরু থাকবে, কারণ ওই যে কালো গরুটা, ওকে তো আমি কত ভালোবাসি, ওকে আমি বিক্রি করতে পারবো না। ঠিক আছে মা, আপনার কথা মতোই হবে। তাহলে আজ আপনার খোকা বাড়িতে আসলে এই কথাটা শোনাবেন, আর ওই একটা গরুকে রেখে দিতে বললেন। ওই গরুটা থাকলে আমাদের আর কোনো অসুবিধা হবে না, কারণ 4-4টে গরুর আবার খাবার জোগাড় করতে অনেক টাকা খরচ হয়ে যায়। একটা গরুর খাবার হয়তো যেমন হোক করে জোগাড় হয়ে যেতে পারে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আজ বাড়িতে কি কি আছে বৌমা? চাল, ডাল, কিছু সবজি আছে তো, নাকি ওগুলো সব শেষ হয়ে গেছে? মা, এই তো যা আছে আজকালের মতো হবে, কিন্তু কাল থেকে আর হয়তো হবে না। আবার ফিরে নতুন করে কিনতে হবে, না হলে পরের দিন থেকে শুকিয়ে থাকতে হবে। ঠিক আছে বৌমা, যা আছে আজকের মতো তুমি রান্না করে ফেলো, তারপর আমি খোকাকে বলছি গরুগুলো বিক্রি করে দেবার কথা। শাশুড়ি মায়ের কথা মতো অরুণিমা রান্নাঘরে চলে যায়। তারপর সকলের জন্য খাবার বানাতে থাকে। দেখতে দেখতে বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যাবেলা অচিন্ত বাড়িতে ফিরে। অচিন্ত বাড়িতে ফিরতেই তনুশ্রী দেবী তাকে বলে, খোকা, তোর সঙ্গে একটা খুবই দরকারি কথা রয়েছে, তাই এখানেই বস। তুই তো থরথর করে কাঁপছিস, তোকে কতবার করে বললাম আমার এই চাদরটা নিয়ে যা, বাইরে অনেক ঠান্ডা। তুই তো আমার কোনো কথাই শুনিস না। হ্যাঁ মা, বলো কি বলবে? আমাকে ঠান্ডা লাগছে না, আমি ঠিক আছি। ঠান্ডা লাগছে না আবার কি? আমি তো তোকে দেখতে পাচ্ছি তুই কাঁপছিস, আবার বলছিস ঠান্ডা লাগছে না। বৌমা, তুমি খোকাকে 1 কাপ গরম গরম চা নিয়ে এসে দাও তো। শাশুড়ি মায়ের কথা মতো অরুণিমা রান্নাঘরে চা বানাতে চলে যায়। তখন তনুশ্রী দেবী অচিন্তকে বলে, খোকা শোন, আমাদের সংসারে তো এত কিছু অসুবিধা হচ্ছে, তাই আমি ভাবছি 3টে গরু বিক্রি করে দেবার কথা। তুই একটু সন্ধান কর কে গরু নেবে, তাহলে তাকেই বিক্রি করে দেব। এতগুলো গরুকে দেখে আমাদের খরচ বেড়ে যাচ্ছে, আর এদিকে সংসারের অবস্থাও খারাপ হয়ে যাচ্ছে। ঠিক আছে মা, তুমি যেখানে বলছো তাহলে কালকে আমি দোকানে গিয়ে সকলকে জানিয়ে রাখবো। কেউ যদি গরু নেয় তাহলে আমি 3খানা গরু বিক্রি করে দেবো। অচিন্ত যখন মায়ের সঙ্গে এসব কথাবার্তা বলছিল তখনই অরুণিমা চা বানিয়ে নিয়ে চলে আসে। তারপর চা খেয়ে কিছুক্ষণ কথাবার্তা বলার পর রাত্রের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। তাদের বাড়িটাও ভাঙাচোরা হবার কারণে বাইরে থেকে ঠান্ডা কনকনে প্রভাব তার ভিতরে প্রবেশ করছিল। ঠিক তখনই মিলি লিলি তার মাকে বলে, মা, আমাকে অনেক ঠান্ডা লাগছে, তুমি আমাকে একটু জড়িয়ে ধরো না, আমি ঠিকভাবে কথাও বলতে পারছি না। যদি আমাদের একটা নতুন কম্বল থাকতো তাহলে এই শীতকালে ভালো করে কম্বল গায়ে দিয়ে ঘুমানো যেত। হ্যাঁ মা, মিলি একদম ঠিক কথা বলেছে, আমারও অনেক ঠান্ডা লাগছে, আর এই ঠান্ডাতে আবার মেঝেতে শুতে হচ্ছে। আমি একদম মেঝেতে শুতে পারছি না, গরম কম্বল থাকলে আমরা আরাম করে ঘুমাতে পারতাম।
কি আর করবো রে মা, তোর বাবার তো হাতে একটাও টাকা নেই। যা দোকান থেকে রোজগার করেছে তাই তো সব সংসারে চলে যাচ্ছে। এখন আর হাতে একটাও টাকা পয়সা নেই যে তোদের জন্য আমি গরম কম্বল কিনে নিয়ে আসবো। এখন এই ছেঁড়া ফাটা কম্বল গায়ে দিয়ে শীতের রাত কাটাতে হবে। কিন্তু মা, আমরা কতদিন এরকম ভাবে কনকনে ঠান্ডাতে কাঁপতে কাঁপতে ঘুমাবো? এখন তো এইরকম ঠান্ডা, কিন্তু দিন দিন তো আরো ঠান্ডা বাড়ছে। যদি এরপর আরো বেশি ঠান্ডা পড়ে যায় তাহলে আমরা এই বাড়িতে তো থাকতেই পারবো না। কিছু করার নেই রে মা, এই বাড়িতেই আমাদেরকে থাকতে হবে, আর এই কম্বল গায়ে দিয়েই আমাদেরকে রাত কাটাতে হবে। দেখ, তোর ঠাম্মি, পিসি, বাবা সকলেই তো এই কম্বল গায়ে দিয়ে রয়েছে। আমি জানি তোদের ঠান্ডা লাগছে, কিন্তু এখন কিছুই করার নেই রে। এইভাবেই অরুণিমা তার দুই সন্তানকে বোঝাতে থাকে। তারপর আস্তে আস্তে অরুণিমা তাদেরকে গল্প শোনাতে থাকে। কিছুক্ষণ পর তারা দুই বোনই ঘুমিয়ে পড়ে, কিন্তু প্রচন্ড ঠান্ডা পড়ার কারণে তাদের বারবার ঘুম ভেঙে যাচ্ছিল। এইরকম ভাবেই দেখতে দেখতে আরো বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। এমনই একদিন অচিন্ত যে দোকানে কাজে লেগেছিল সেই দোকানের মালিক অন্য একজনকে কাজে রেখে দেয়। কিছুদিন পর যখন অচিন্ত দোকানে কাজে যায় তখন মালিক তাকে বলে, তোমাকে আর কাজে আসতে হবে না। একদিন আসবে, দুদিন আসবে না, আর মাসের মাইনে আমাকে পুরো দিতে হবে না। তোমার মতন এরকম লোকের আমি কাজে রাখতে পারবো না। মালিক, দয়া করে আমাকে ক্ষমা করে দাও। একবার আমার কথাটা তো শুনে নিন। আমাদের বাড়িটা অনেকই ফাঁকা, রাত্রির বেলা সারা রাত জেগেই কাটাতে হয়, ঠিক মতো ঘুমোতে পারি না, সকালবেলা ঘুম থেকে উঠতে পারি না। আমাকে ক্ষমা করে দিন মালিক, কিন্তু আজ থেকে আর আমি এরকম করবো না। না, আমি অন্য একজনকে কাজে রেখে দিয়েছি, সে তোমার থেকে কম টাকায় কাজ করবে, তোমাকে আর কাজে আসতে হবে না। দোকানদারের কাছে কাকুতি মিনতি করার পরেও কিছুই কাজ হয় না। তখন সে মন খারাপ করে বাড়িতে ফিরে আসে। অচিন্তর মন খারাপ দেখে পরিবারের সকলেই তাকে জিজ্ঞাসা করে। তখন অচিন্ত সব ঘটনা খুলে বলে। তারপর অরুণিমা বলে, সামান্য একটা কথাতে তুমি এত মন খারাপ করছো? আরে বাবা, এরকম ভাবে ভেঙে পড়লে হবে নাকি? এখন ভেঙে পড়ার সময় নয়, এখন তোমাকে অন্য কাজ করতে হবে। অর্ণিমা, আমি কেন ভেঙে পড়েছি তুমি বুঝতে পারছো না। আসলে দেখো, আমি গরুগুলো বিক্রি করার কথা ভাবছিলাম, কিন্তু কোনো খদ্দেরই পেলাম না, আর তার উপরে আমার কাজটাও চলে গেছে। এখন আমি কিভাবে সংসার চালাবো? আমার এই ছোট ছোট দুই। আচ্ছা, তুমি এত চিন্তা করলে তো তাহলে আরো ভেঙে পড়বে। তাহলে তখন কি হবে? তুমি এত চিন্তা করো না, যা হবে দেখা যাবে। এখন তো বাড়িতে কিছুই নেই, আমি বরং ওই সামনের মুদিখানা দোকান থেকে 1 প্যাকেট দুধ কিনে নিয়ে আসি, এনে চাটা বানিয়ে ফেলি। কিন্তু বৌমা, ওরা কি তোমাকে দুধ ধার দেবে? তোমার কাছে তো টাকা নেই, তাহলে কিভাবে আনবে? একবার ধার চেয়েই দেখি না, যদি দেয় তাহলে এসে চাটা বানিয়ে ফেলবো। এই বলে অরুণিমা দোকানদারের কাছে 1 প্যাকেট দুধ চাই, কিন্তু দোকানদার টাকা না নিয়ে তাকে দুধ দেবে না বলে দেয়। এই কথা শুনে অরুণিমা মন খারাপ করে বাড়িতে ফিরে আসি। তখন মনে মনে অনেক কষ্ট পাই। আজ আমার পরিবারের সকলে এত দুশ্চিন্তার মধ্যে রয়েছে, আর আমি কিছুই করতে পারছি না। আমি এত কষ্টের হাত থেকে এনাদেরকে রক্ষা করতে পারছি না। হে ঈশ্বর, তুমি আমার মাথায় কিছু একটা বুদ্ধি দাও, যাতে আমি আমার সংসারটা ভালো করে চালাতে পারি। অরুণিমা এসব কথা ভাবছিল, আর সে অনেক কান্নাকাটি করছিল। তখনই বাইরে থাকা অরুণিমাদের 4টে গরু অনেক ডাকাডাকি শুরু করে দেয়। তখনই অরুণিমা তাদের কিছু খাবার না দিয়ে শুধু জল দেয়, কারণ তাদের খাবার দেবার মতো অরুণিমার বাড়িতে আর কিছুই ছিল না। আজকে তোদের এই জল খেয়েই কাটাতে হবে। আজকে তোদের খাবার দেবার মতো বাড়িতে কিছুই নেই। খড় ভুসি যা ছিল সবকিছুই শেষ হয়ে গেছে, আর বাড়িতে রাখা টাকা বলতে নেই যে তোদের জন্য কিছু আমি কিনে নিয়ে আসবো। এই বলে অরুণিমা সেখান থেকে চলে আসছিল। তখনই অরুণিমা আবারও পিছন ঘুরে 4টে গরুর দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকে। তখন তার ননদ সেখানে আসে। তার বৌদিকে এরকম ভাবে গরুগুলোর দিকে তাকিয়ে থাকতে দেখে বলে, কি ব্যাপার বৌদি, কি হয়েছে? তুমি এরকম ভাবে দাঁড়িয়ে রয়েছো, আর তুমি এরকম ভাবে গরুগুলোর দিকে তাকিয়ে রয়েছো কেন? তোমার দাদার তো কাজটা চলে গেল, তার উপরে এই শীতের বড় রাত। এই রাত্রেবেলা না খেয়ে শুই আমাদের অনেক কষ্ট হবে। আর তুমি তো জানো মিলি লিলি সবসময় কিছু না কিছু বায়না করে। তাই জন্য আমি ভাবছি আজ দোকানদার আমাকে দুধ দিল না, দুধের কারণে আমি চাটাও করতে পারলাম না। আমাদের কাছে তাহলে এই গরুগুলো আছে কিসের জন্যে? বৌদি, তুমি কি বলতে চাইছো? একটু খুলে বলো, তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি না। কৌসানি, আমাদের কাছে 4টে গরু রয়েছে, আর এরা তো আমাদের দুধ দেয়। একবার দেখাই যাক না, এরা যদি দুধ দেয় তাহলে 4টে গরুর দুধ অনেক হবে। তাহলে 4টে গরুর দুধ অনেক হবে, আর এই দুধ বার করে আমরা বিক্রি করব, গরুর দুধ বিক্রি করব, আর কিছুটা বাড়িতে রেখে দেবো, সেই দিয়ে চা বানাবো।
হ্যাঁ বৌদি, এই কথাটা কিন্তু তুমি খুব ভালো কথা বলেছো। এই বুদ্ধিটা আমার মাথায় কখনো আসেনি। যাক, দাদার কাজ চলে যাবার আরো সংসারের অসুবিধা দেখা দিয়েছে। গরুর দুধ বিক্রি করে যদি টাকা চলে আসে তাহলে ভালোই হবে। এই কথাটা অরুণিমা কৌশানী পরিবারের সকলকে শোনায়। তখন পরিবারের সকলে এই কথাটা শুনে অনেকে খুশি হয়। পরের দিন সকাল থেকে কাজে লেগে পড়ে। গরুর দুধ দুয়ে তারপর সেই দুধ বিক্রি করতে বার হয়। এই রকম ভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। প্রথম প্রথম তাদের খুব একটা লাভ হতো না। 1-2 দিন তো এটাতে লাভ হচ্ছে না দেখে কনকনে ঠান্ডাতে তারা ওই গরুর দুধের চা বানিয়ে খায়। তখন চাটা খেতে অনেকে সুন্দর হয়েছিল। গরুর দুধের চা খেয়ে অরুণিমার মাথায় আবার হঠাৎ করে বুদ্ধি চলে আসে। মা কৌশানী, এই চাটা খেতে অনেক সুন্দর হয়েছে তাই না? আচ্ছা, গরুর দুধ বিক্রি করে তো আমাদের তেমন একটা লাভ হচ্ছে না। যদি আমরা গরুর দুধের চা বিক্রি করি, এই কনকনে ঠান্ডা শীতে সকলেই গরম গরম চা খাবে, আর এতে আমাদের লাভ হয়ে যেতে পারে। অরুণিমার এই কথাটা সকলেরই ঠিক বলে মনে হয়। তখন তারা রাস্তার ধারে এক ছোট্ট দোকান খুলে চা বিক্রি করতে থাকে। দেখতে দেখতে কনকনে শীত আরো বেড়ে যায়, আর এই কারণে অরুণিমা চায়ের দোকানে সকলে চা খেতে চলে আসতো। এইরকম ভাবেই অরুণিমার দোকানে অনেকে প্রচলিত হয়ে যায়। এইভাবেই অরুণিমার দোকানে সকলে চা খেতে আসে, আর অরুণিমা সকাল থেকে রাত পর্যন্ত অনেক টাকা ইনকাম করে ফেলে। আস্তে আস্তে তাদের পরিস্থিতি অনেকটা ভালো হয়ে যায়, আর এইরকম ভাবে সে তার পরিবারের সঙ্গে হাসি খুশিতে দিন কাটাতে থাকে।